আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। আজকে আমরা ইতিহাসের সবচাইতে হাস্যকর একটা যুদ্ধের বিষয়ে কথা বলবো, হাস্যকর যুদ্ধ প্রস্তুতির কথা বলবো। যুদ্ধ এখনো হয়নি, তবে যুদ্ধ যদি সামনাসামনি ফাইট করা, বোমা মারা, গোলাগুলি করা, এগুলোকে বাদ দিয়েও যদি স্নায়ু যুদ্ধ আছে, সেগুলোকেও যদি আপনি যুদ্ধ বলেন, অর্থনৈতিক যুদ্ধ আছে, তাহলে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এইরকম একটা হাস্যকর যুদ্ধের যুদ্ধ প্রস্তুতি নিয়ে কথা বলবো। দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন বিগত কয়েকদিন যাবৎ গ্রিনল্যান্ড দখল করা নিয়ে ইউরোপের সাথে আমেরিকার একটা বিশাল বদানুবাদ চলতেছে। পুরা ইউরোপ জুড়ে, ডেনমার্ক তো অবশ্যই, পুরা ইউরোপ জুড়ে বিক্ষোভ সমাবেশ, তুলকালাম এক কাণ্ড। প্রত্যেকটা দেশ আমেরিকাকে ডাইরেক্ট হুমকি না দিয়ে গ্রিনল্যান্ডের পাশে দাঁড়াবো এইরকম করে তারা কথা বলতেছে। ব্রিটেন, যুক্তরাজ্য তো সৈন্য দিয়ে, জাহাজ দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, সবকিছু দিয়ে গ্রিনল্যান্ডের পাশে থাকবে বলেছে। জার্মানি তার যুদ্ধ জাহাজ সহ তার যা সক্ষমতা আছে সবকিছু নিয়ে গ্রিনল্যান্ডের পাশে থাকবে বলেছে। সুইডেন বলেছে আজকে যদি আমরা গ্রিনল্যান্ডের পাশে না দাঁড়াই, কালকে আমাদেরও এই একই পরিণতি হতে পারে, অবশ্যই। কাজে আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা গ্রিনল্যান্ডের পাশে দাঁড়াবো, ডেনমার্কের পাশে দাঁড়াবো। ফিনল্যান্ড একই কথা, নরওয়ে সেম। নরওয়ের কথা হচ্ছে এই সময়, এই ক্ষেত্রে ডেনমার্কের পাশে থাকা অথবা গ্রিনল্যান্ডের পক্ষে থাকা, এটা আমাদের দায়িত্বে, কর্তব্যের মধ্যে পড়ে। আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়ে ডেনমার্কের পাশে থাকবো। অবশেষে দর্শক মন্ডলী, এক বিশাল জাহাজ বহর নিয়ে, বিশাল কার্গো জাহাজ নিয়ে সৈন্য সহ গ্রিনল্যান্ডে ইউরোপ সৈন্য পাঠিয়েছে। এবং আশ্চর্যের বিষয় হলো, এই সৈন্য পাঠানোকে, এই কার্গো জাহাজের যাওয়াটাকে অনেকটা লাইভ আকারে তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে, বিভিন্ন রাষ্ট্রভিত্তিক মিডিয়াগুলো প্রকাশ করেছে। যেমন এই যে আমাদের দেশে দেখলেন না, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, সেগুলো লাইভ দেখায় বিভিন্ন টিভি চ্যানেলগুলো, রাষ্ট্রীয় মিডিয়াগুলো। এই যে তারেক জিয়া আসলো, তারেক জিয়ার আসাটা একদম লাইভ আপনার দেখিয়েছে। তারপর আপনার খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী যে জানাজা সহ কর্মকাণ্ডগুলো, এগুলো জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখি এগুলোকে লাইভ দেখানো হয়েছে। এর মধ্যে কোনো খারাপ কিছু নাই। তাহলে কথা হচ্ছে ইউরোপে, এই যে ইউরোপের সৈন্য পাঠানো গ্রিনল্যান্ডে, এই সৈন্য পাঠানো তাহলে নিশ্চয় ওই রকম মানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, না হলে তারা লাইভ আপনার এটা সম্প্রচার করেছে কেন? এত বড় একটা ঘটনা। কিন্তু জানেন সেখানে কতজন সৈন্য পাঠানো হয়েছে, কতগুলো যুদ্ধাস্ত্র সেখানে গিয়েছে? দর্শক মন্ডলী, এই যে ব্রিটেনের কথা পরে আসি। দর্শক মন্ডলী, আগে জার্মানির কথা বলি। যার কার্গো জাহাজটা কিন্তু জার্মানির, এই জাহাজে করেই সৈন্যরা গিয়েছে। জার্মানি খোদ কতজন সৈন্য পাঠিয়েছে জানেন আপনারা? 13 জন। ওই জাহাজে জার্মানির 13 জন সৈন্য ছিল। এরপরে পরে আসতেছি, জার্মানি আবার পরের দিনই সৈন্য নিয়ে চলে এসেছে। কেন আসছে সেটা আমি পরে বলতেছি। এরপরে সেই কার্গো জাহাজে, মানে সৈন্যবাহী সেই জাহাজে ফ্রান্সের কতজন সৈন্য ছিল জানেন? 15 জন। এই দুই দেশই সর্বোচ্চ পরিমাণ সৈন্য পাঠিয়েছে। আর বাকি তাহলে এই যে আপনার মনে করেন যে ফিনল্যান্ড এত তোড়জোড় করে কথাবার্তা বললো, ফিনল্যান্ড পাঠিয়েছে 3 জন। আর সুইডেন পাঠিয়েছে কয়জন? 2 জন। সবচাইতে বড় কথা যেটা বলতেছিলাম দর্শক মন্ডলী, সেই যুক্তরাজ্য, ব্রিটেন যে আমেরিকার 5-8টা গোলাম ছিল এতদিন ধরে, আমরা দেখে এসেছি, যা এক সময় পরাশক্তি ছিল কিন্তু পরবর্তীতে আমেরিকার গোলামে পরিণত হয়। কিন্তু সেই এত আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পাঠাবে, বিমান পাঠাবে, যুদ্ধ করবে বলে সে সৈন্য পাঠিয়েছে মাত্র একজন। দর্শক মন্ডলী, আসলে বিষয়টা সত্যি হাস্যকর। এরপরে আসেন, নেদারল্যান্ড পাঠাইছে 1 জন। আর নরওয়ে, সে অনেক বড় বড় কথা বলেছিল, সেই নরওয়ে পাঠিয়েছে কয়জন? 3 জন। এই টোটাল যোগ করে 37 জনের মতো হয়। এই 37 জন সৈন্য নিয়ে বিশাল এক কার্গো যুদ্ধ জাহাজ, মানে সৈন্য বহনকারী জাহাজ নিয়ে গ্রিনল্যান্ড অভিযানে তারা চলে গিয়েছে। দর্শক মন্ডলী, গ্রিনল্যান্ডে অভিযানে গিয়ে তারা পৌঁছেছেও, কিন্তু রাতের বেলাতে জার্মানিতে তো জানেন, জার্মানিতে আমেরিকার ঘাঁটি আছে বেশ কয়েকটা। জার্মানিকে সম্ভবত আমেরিকা ঝাড়ি দিয়েছে। পরের দিনই জার্মানি যে 13 জন সৈন্য পাঠিয়েছিল, আর একটা বিমান পাঠায়, প্রাইভেট বিমান পাঠায়, সেই 13 জনকে আবার ফেরত নিয়ে আসছে। এই হচ্ছে তাদের মোটামুটি ভাবে প্রাথমিক যুদ্ধের উদ্দেশ্যে, বা অন্যভাবে তারা বলতেছে গ্রিনল্যান্ডের নিরাপত্তা বিধানের জন্য তাদের প্রাথমিক সৈন্য বহর গ্রিনল্যান্ডে গিয়ে পৌঁছেছে 37 জনের বিশাল এক বহর। এখন কথা হচ্ছে যে তারা বলতেছে না আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে, তারা বলতেছে গ্রিনল্যান্ডের নিরাপত্তা বিধানের জন্য তারা যাচ্ছে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা কার থেকে? গ্রিনল্যান্ড কার জন্য হুমকি?
বা কার দ্বারা গ্রিনল্যান্ডের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে? আমেরিকা। সো তাহলে এই সৈন্যগুলো তো আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য বা আমেরিকাকে প্রোটেক্ট করার জন্যই তো যাওয়া। কথাটা তো একই, একটু ঘুরিয়ে বলা আর কি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। এরপরে দর্শক মন্ডলী, ইউরোপীয় ইউনিয়নের কথা বলি। যে কয়েকটা দেশের নাম শুনলেন, সৈন্য পাঠিয়েছে। এরা তো পাঠিয়েছে, একজন হোক, দুইজন হোক, আর 13 জন হোক, পাঠিয়েছে। যারা পাঠায়নি তাদের উপরে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট পরিমাণে চাপ তৈরি করতেছে। তোমরা কেন সৈন্য পাঠাচ্ছ না? অন্যান্য দেশ এরা 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 সৈন্য পাঠিয়েছে, তোমরা কেন সৈন্য পাঠাচ্ছ না? এর মধ্যে অন্যতম ইতালি। ইতালি একটা শক্তিশালী দেশ, মোটামুটি ধরা হয়। ইতালির উপর আরো ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করেছে। ইতালি বলছে আমি সৈন্য পাঠাবো, পাঠাতে পারি, আমার পাঠাতে কোনো আপত্তি নেই, আমি সৈন্য পাঠাবো, কিন্তু কোন ফরম্যাটে পাঠাবো? আমি তো এমনি আপনার কার্গো জাহাজে করে আমি কয়েকজনকে তুলে দিলাম, এটা আমার কম্য নয়, এটা আমার কাজ নয়। আমাকে বলেন কোন ফরম্যাটে আমি সৈন্য সেখানে পাঠাবো, কি জন্য পাঠাবো? তাহলে ঠিক আছে, আমরা যেহেতু ন্যাটোর আওতাভুক্ত, ওকে, ন্যাটোর সৈন্য হিসেবে পাঠাই। তাহলে আপনারা গ্রিনল্যান্ডের ন্যাটো ফোর্স মোতায়েনের উদ্যোগ নেন। মানে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে যেহেতু হুমকি তৈরি হয়ে যাওয়া, গ্রিনল্যান্ডে আমরা ন্যাটো, ডেনমার্ক আমাদের ন্যাটোর আওতাভুক্ত সম্ভবত, তো তাহলে আমরা তো এমনিতেই গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর উপর বর্তাই, তাহলে ন্যাটো সৈন্য সেখানে আপনার মনে করেন প্রেরণ করি, আমি ন্যাটোর হয়া সৈন্য সেখানে পাঠাচ্ছি। দেখেন দর্শক মন্ডলী, ন্যাটোর প্রধান হচ্ছে আমেরিকা, আমেরিকা থেকে গ্রিনল্যান্ডকে নিরাপত্তা দিতে ন্যাটোর সৈন্য কিভাবে যাবে? এই হচ্ছে অবস্থা, তাদের যুদ্ধ প্রস্তুতির অবস্থা। দর্শক মন্ডলী, এই হচ্ছে অবস্থা। এই আমেরিকার কথা কি ভাই? এই আমেরিকার কথা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একদম নিষ্কলুষ। দেখেন ভাই, ডেনমার্ক অতি ছোট্ট ক্ষুদ্র একটা রাষ্ট্র, তার সৈন্য নাই, অস্ত্র নাই, কিছুই নাই। ডেনমার্কের পক্ষে এত বড় একটা গ্রিনল্যান্ড, এইরকম একটা গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড নামক এইরকম খনিজ সম্পদে ভরপুর, তারপরে যেটা আবার এমন একটা জায়গায় অবস্থিত যেটা আমার নিরাপত্তার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য, মানে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ, এইরকম একটা দ্বীপ ডেনমার্ক কিভাবে আয়ত্তে রাখে? সে কিভাবে এটার নিরাপত্তা দেবে? আজকে আমি যদি না নেই, একদিন তো চীন নেবে বা রাশিয়া নেবে, কেউ না কেউ তো এটা নিয়ে নেবে। কারণ ডেনমার্কের তো ওই শক্তি নাই, ওই ক্ষমতাই নাই এটাকে রাখার মতো। দর্শক মন্ডলী, গরিবের সুন্দরী বউয়ের কথা তো মনে আছে আপনাদের? গরিব মানুষের গ্রামে যদি একটা গরিব মানুষ সুন্দরী দেখে বিয়ে করে নিয়ে আসে, তাহলে দেখা যায় কি, ওই গরিবের বউ তখন সমস্ত প্রভাবশালী লোকদের ভাবি হয়ে যায়, ঠিক আছে? তখন আর ওই গরিব স্বামীর আর ওই বউকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা থাকে না, কারণ প্রভাবশালী লোকরা ভাবি ভাবি বলে ঘরের মধ্যে ঢুকে যায়। তো অবস্থা হয়েছে এটা, যে ডেনমার্কের মতো একটা শক্তিহীন, একটা ছোট দুর্বল রাষ্ট্র, সে কিভাবে এত বৃহৎ একটা দ্বীপ গ্রিনল্যান্ড, এত গুরুত্বপূর্ণ একটা দ্বীপ যার অনেক খনিজ সম্পদ আছে, যেটা আবার আমার আমেরিকার একদম ডোগার গোড়ায়, আমার নিরাপত্তার জন্য হুমকি, সেটা কিভাবে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে রাখবে? এটা যে কোনো সময় চীন নিয়ে যাবে, রাশিয়া নিয়ে যাবে। সো আমি এখন নিয়ে নিচ্ছি, এই হচ্ছে কথা, 1 নাম্বার। আর কোনো এর কোনো ক্লারিফিকেশনের দরকার নাই। এই হচ্ছে অবস্থা। এরপরে ডেনমার্কের পক্ষ থেকে একটা আলোচনার উদ্যোগ নেওয়া হলো আমেরিকার সাথে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা গেলেন, যা বলেন, বড় ভাই, আমরা তো ভাই ভাই, আমরা ন্যাটো সদস্য, আমরা দীর্ঘদিনের বন্ধু, আমরা কেন একে অপরকে দখল করতে যাবো, বদানুবাদ করতে যাবো, একজন আরেকজনের সাথে কেন লড়তে যাবো, কেন যুদ্ধের কথা বলবো? আসেন আমরা জিনিসটা ফয়সালা করে ফেলাই। 1 নাম্বার হচ্ছে যে আপনার ডেনমার্কে যা প্রয়োজন আমি সেটা দেবো, সমস্যা নাই। আপনার কোম্পানি ওখানে অগ্রাধিকার ভিত্তিতে যা কাজ আছে সব করবে, তাতে আমার পক্ষ থেকে কোনোই নিষেধ থাকবে না। ধরে নেন ওটা আপনারই, কিন্তু ওই কাগজ কলমে আমার কাছে আছে, এটা থাক না কেন? এটা নিলে তো খারাপ দেখা, এটা তো ভাই ভাই যুদ্ধ হয়ে যায় নিজেদের মধ্যে। আমেরিকা প্রত্যুত্তরে বলছে, থামেন ভাই, এত কথার তো কোনো দরকার নেই। অপশন 3টা। এক হচ্ছে তুমি আমার এটা স্ব ইচ্ছায় দিয়ে দিবে, তাহলে তোমার সাথে আমার আজীবন ভালো সম্পর্ক থাকবে, দরকার পড়লে তোমার সাথে আমার আলাদা করে একটা চুক্তি, নিরাপত্তা চুক্তি, যাই হোক একটা কিছু হবে, যাতে তুমি আর আমি সবসময় আমি তোমার বিষয়টা দেখবো। সেটা যদি না হয়, দ্বিতীয় অপশন হচ্ছে, ভাই তুমি এটা বিক্রি করো, তুমি যে টাকার কথা বলবা আমি তার 3 গুণ দেবো, তুমি এটার একটা মূল্য নির্ধারণ করো, তুমি যে মূল্য নির্ধারণ করবে সেটারই আমি 3 গুণ, আবার 3 গুণ পেমেন্ট দেবো। তৃতীয় অপশন হচ্ছে, এই দুইটা যদি কোনোটাই না করো, তৃতীয় অপশন হচ্ছে আমি ভাই ওটা দখল করে নিব, তোমার আর আমি জিজ্ঞাসা করতে যাব না। এই হচ্ছে ফয়সালা। সেই মিটিং থেকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বের হয়ে যে কথা বললো, যে ভাই, গ্রিনল্যান্ড আমেরিকার, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মাথার ভিতর, মগজের মধ্যে ঢুকে গেছে, এটা বের করার শক্তি এখন এই মুহূর্তে আমাদের নাই। এই হচ্ছে দর্শক মন্ডলী অবস্থা। আজকে আপনার জাতীয় নিরাপত্তার কথা ধোয়া তুলা, আপনার গ্রিনল্যান্ড দখল করতেছে আমেরিকা, শক্তি আছে। আমেরিকা কিন্তু এটাই প্রথম না, জাতীয় নিরাপত্তার কথা বলে সে ফ্রান্স থেকে
বিশাল ভূখণ্ড দখল করছে, সে স্পেন থেকে বিশাল ভূখণ্ড আপনার দখল করছে, মেক্সিকোর ভূখণ্ড ক্যালিফোর্নিয়া সেটা আপনার দখল করছে। এইরকম এছাড়াও টাকা দিয়ে সে কিনে নিছে, আপনার ফ্রান্স থেকে একটা অংশ টাকা দিয়ে কিনছে, আবার রাশিয়া থেকে একটা অংশ টাকা দিয়ে কিনছে। আজকের আমেরিকার 2/3 অংশই এইভাবে হয় টাকা দিয়ে কেনা, না হলে জাতীয় নিরাপত্তার কথা বলে জোর করে যুদ্ধ কইরা হোক আর জোর করে হোক দখল করে নেওয়া। এই হচ্ছে কথা। এই জিনিসগুলো নিয়ে আমি ধারাবাহিক একটা সিরিজ তৈরি করবো 8 পর্বের। দর্শক মন্ডলীর সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, জানা উচিত।